আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আশা করি বুঝতে পারছেন যে আজকে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করব বা কোন ধরনের কাজগুলি শিখব। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ১ম ক্লাস অর্থাৎ হোম মেনুর A to Z সকল কাজ আমরা আজকের একটি ভিডিওতে শিখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ধৈর্য সহকারে আমাদের সাথে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন। ইনশাল্লাহ আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনুর সকল কাজ নিজে নিজেই করতে পারবেন এবং পরবর্তী ভিডিওগুলি যদি আপনি পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটি শুরু করে দেই। আজকে ভিডিওর হোম মেনুর প্রথম যে টুলসগুলো আমাদের সামনে দেখা যাচ্ছে সেটি হলো আপনার কাট, কপি এবং পেস্ট। কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার। এখানে 4টি টুলস আমরা দেখতে পাচ্ছি, যার দুটি কিন্তু হাইড অবস্থায় রয়েছে। যদি এখানে থাকে লেখালেখি করার পর যখন আমার ক্লায়েন্ট অথবা কাস্টমার আমাকে বলতেছে যে উপরে যেই লাইনটা আমরা লিখলাম, এই লাইনটি উপরে আমাদের প্রয়োজন নেই, প্রয়োজন সবার নিচে। তখন আমরা কি করব? লেখাটিকে ডিলিট না করে মাউসের সাহায্যে সেটিকে ব্লক করে কাট অপশনে ক্লিক করব। কাট অপশনে ক্লিক করব, যেটি কিনা কিবোর্ডের সাহায্যেও করা যায় কন্ট্রোল এক্স দিয়ে। আমি এখান থেকে কাট অপশনে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন যে উপর থেকে কিন্তু আমার লেখাটি এখন হাইড হয়ে গেছে বা ওখানে লেখাটি কি এখন নাই। কাস্টমার বা ক্লায়েন্ট আপনাকে যেখানে বলবে আপনি সেখানে কার্সর রাখবেন। কার্সর রাখার পর আপনি এখানে পেস্ট করে দিবেন। তাহলে আপনার উপরের লেখাটি কিন্তু নিচে চলে আসছে। আশা করি সবাই বুঝতে পারছেন যে আপনি কিভাবে কাট করবেন। কপি, মনে করেন যে আমি এই লাইনটি লিখলাম, এই একই লেখা আমার একাধিকবার প্রয়োজন হয়। তাহলে আপনি কি করবেন? এই লেখাটি বারে কম্পোজ না করে, টাইপ না করে আপনি কপি বাটনে ক্লিক করবেন। আগে লেখাটিকে ব্লক করবেন। ব্লক করার পরে কপি বাটনে ক্লিক করবেন। যেখানে প্রয়োজন সেখানে কার্সর রাখবেন। পেস্টে আপনি যতবার ক্লিক করবেন লেখাটি ততবার পেস্ট হয়ে যাবে। তাহলে আমরা জানলাম যে কাট কিভাবে করে এবং কপি কিভাবে করে আর পেস্ট কিভাবে করে। তো আরেকটি এখানে টুলস আছে, সেটি হলো ফরম্যাট পেইন্টার। এই টুলসের কাজটি আমাদের তেমন কোনো প্রয়োজন নেই। তবে আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি যে মনে করেন আমি আমার প্রথম লাইনটি ব্লক করে ফন্ট কালারের সাহায্যে একটি কালার দিলাম। তারপর আপনি ফরম্যাট পেইন্টারে চলে গেলেন। এখান থেকে ব্রাশ দাঁড় করলেন, ব্রাশ নিলেন। এখন এই ব্রাশটা আপনি যে দিক দিয়ে ঘষা দিবেন ওই দিক দিয়ে আপনার এই লাল কালার হয়ে যাবে। তো এরকম ঝামেলা কাজ আমার করার কোনো প্রয়োজন নেই। যদি আমার যে রেখাগুলি কালারিং করা প্রয়োজন সেই রেখাগুলি ব্লক করে ফন্ট কালার থেকে আমি চাইলে একবারেই যে কোনো কালার দিয়ে দিতে পারি। অর্থাৎ আমার দ্বিতীয়বার ফর্মে পেন্টার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে বিতে হচ্ছে বোর্ড, লেখাটা মোটা করা। লেখাটা হালকা একটু মোটা হয়ে যাবে। আইতে আইতে ইটালিক লেখাটা হালকা একটু বাঁকা হয়ে যাবে। ইউতে আন্ডারলাইন, লেখার নিচে দাঁড়িয়ে দেওয়া যাবে। এখানে আন্ডারলাইনে কিছু অপশন দেওয়া আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী একটা বেছে নেবেন। তারপর হচ্ছে আপনার স্টিক ছোট। এই টুলসটা আমরা মূলত যখন কোনো অফার দিয়ে থাকি সেই ক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করি। যেমন মনে করেন যে আমার কোনো একটি পণ্যের দাম ছিল পূর্বে 500 টাকা, কিন্তু বর্তমানে আমি অফার দিয়েছি 50 টাকা ছাড়ে। তাই আমি 500 টাকা লেখার পরে সেটিকে ব্লক করলাম। স্টিক ছোটের সাহায্যে আমি মাঝখান থেকে কেটে দিলাম। এখন যেন বোঝা যাচ্ছে যে এই পণ্যটির দাম পূর্বে ছিল 500 টাকা, বর্তমানে হয়েছে
50 টাকা। তারপর হচ্ছে সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট। এখানে যদি টুলস আছে, যদি আমরা এই লেখাটিকে a2 প্লাস b2 লেখাটিকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার করতে চাই, তাহলে শুধু মাউসের সাহায্যে 2 লেখাটিকে ব্লক করবেন এবং সুপারস্ক্রিপ্ট নামক লেখাটিকে ক্লিক করবেন। একইভাবে এই দুটিকে ব্লক করলাম এবং সুপারস্ক্রিপ্ট নামক লেখাটিকে ক্লিক করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু a স্কোয়ার প্লাস b স্কোয়ার হয়ে গিয়েছে। তারপরে যদি মনে করি যে H2O হাইড্রোজেন, হাইড্রোজেনের এই 2 লেখাটা থাকবে নিচে, তাহলে কি করবেন? H2 বা সাবস্ক্রিপ্টস নামক যেই টুলসটা আছে সেখানে আপনি ক্লিক করবেন। আশা করি সবাই এটুকু বুঝতে পারছেন। আমি এখানে একটি সেন্টেন্স লিখলাম। এই সেন্টেন্সটিকে ব্লক করার পরে আমি চলে গেলাম চেঞ্জ কেস। চেঞ্জ কেস নামক একটি টুলসে। সেখানে যাওয়ার পরে আপনি যখন ভিতরে প্রবেশ করবেন, দেখবেন এর ভিতরে আরও সহকারী 5টি টুলস রয়েছে। আমি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আসলেই 5টি টুলস রয়েছে। সবার প্রথমে যে টুলসটি রয়েছে সেটির নাম হচ্ছে সেন্টেন্স কেস। এর কাজ হচ্ছে আপনার সেন্টেন্সটি নর্মালি যেরকম থাকা প্রয়োজন সেরকম হয়ে যাবে। আমি এখানে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন আমার সেন্টেন্সটি নর্মালি যেরকম থাকা প্রয়োজন সেরকম কিন্তু হয়ে গিয়েছে। 2 নাম্বার হচ্ছে আপনার লোয়ার কেস। তার মানে আমার লেখাগুলি, আমার সেন্টেন্সের প্রত্যেকটা অক্ষর কি হয়ে যাবে? ছোট হাতের অক্ষর হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার আপার কেস। আমার সবগুলি লেখা কি হয়ে গেল? বড় হাতের অক্ষর হয়ে গেল। তারপর হচ্ছে কি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, মানে প্রত্যেক শব্দের প্রথম অক্ষরটি আপনার কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড শেষ করলাম। এখন হচ্ছে আমার টগল কেস, মানে প্রত্যেক শব্দের প্রথম অক্ষরটা ছোট, বাকি সব বড়। মূলত ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডের বিপরীত হচ্ছে টগল কেস। আশা করি আপনারা সেন্টেন্স কেস এই টুলসের কাজগুলো সবাই বুঝতে পারছেন। তারপর হচ্ছে আপনার এখানে দুটি দেখা যাচ্ছে, একটা হচ্ছে ইনক্রিজ দ্য ফন্ট সাইজ গ্রো ফন্টস, আর একটা হচ্ছে ডিক্রিজ দ্য ফন্ট সাইজ শিঙ্ক ফন্টস। এর একটি কাজ হচ্ছে লেখার সাইজ বৃদ্ধি করা, আর একটি কাজ হচ্ছে লেখার সাইজ ছোট করা। তারপর হচ্ছে আমাদের ফন্ট কালার, মানে লেখা কালার করা। আপনি লেখা চাইলে যে কোনো কালারে পরিবর্তন করতে পারেন। তারপর হচ্ছে আমার টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার এর কাজ হচ্ছে অনেকগুলো লেখার মধ্যে নির্দিষ্ট কোনো শব্দকে ফুটিয়ে তোলা। যেমন বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, এই সেন্টেন্সের মধ্যে স্মল লেখাটিকে আমার হাইলাইট করা দরকার। তাহলে আপনি কি করবেন? লেখাটিকে ব্লক করবেন। ব্লক করার পর আপনি চলে যাবেন টেক্সট হাইলাইট কালার। এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা কালার সিলেকশন করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন যে এই সেন্টেন্সের মধ্যে স্মল লেখাটিকে কিন্তু আমার হাইলাইট হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আপনার অ্যালাইন টুলস। অ্যালাইন টুলসের কাজ হচ্ছে লেখা ডান দিকে নেওয়া, মাঝে নেওয়া, বাম দিকে নেওয়া। জাস্টিফাই হচ্ছে লেখা উভয় দিক দিয়ে সমান করা। যখন আপনি পুরো পেজ ভরে লেখালেখি করবেন, একটা পেজের সম্পূর্ণ পেজ ভরে লেখালেখি করবেন, তখন আমি জাস্টিফাই ক্লিক করলে লাইনগুলি উভয় দিক দিয়ে সমান হয়ে যাবে। তারপর হচ্ছে আমার বুলেট বা অটো নাম্বারিং। আপনি চাইলে লাইনের প্রথমে এরকম চিহ্ন অথবা এরকম সংখ্যা, রোমান সংখ্যা অথবা এরকম কিছু চিহ্ন আপনার এখানে বসাতে পারি। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে এই অনুযায়ী আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তারপর হচ্ছে আমাদের লাইন স্পেসিং। লাইন স্পেসিং লাইন স্পেসিং এর কাজ হচ্ছে লাইনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা থাকে সেটি কমানো বা বাড়ানো। আমি সবগুলি লাইন ব্লক করলাম। লাইন স্পেসিং থেকে আমি এখন দেখতে পাচ্ছি যে এখানে গ্যাপটা দেওয়া আছে 1.15, আমি একে 2.5 করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন কি যে লাইনের মাঝখানে গ্যাপটি কিন্তু অনেকটা বেড়ে গেছে। আমি আবার এখানে ক্লিক করে 1.0 করে দিলাম। লাইনের মাঝখানে গ্যাপটা কিন্তু অনেকটা কমে গেছে। যদি আমি এই লাইনের মাঝখানে গ্যাপটিকে সর্বোচ্চ কমাতে চাই, যদি আমি লাইনের মাঝখানে গ্যাপটিকে কি করতে চাই? সর্বোচ্চ কমাতে চাই, তাহলে আপনি কি করবেন?
প্যারাগ্রাফের এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে উপরে সবগুলি ঠিক রেখে আপনি নিচে আফটার 10 পেজ হলে দীর্ঘ করে দিবেন এবং লাইন স্পেসিং এখানে যে কোনো অপশন দেওয়া থাকতে পারে। আপনি এখানে কি করে দিবেন? সিঙ্গেল। ওকে। এখন দেখতে পাচ্ছেন আমার লাইনের মাঝখানে গ্যাপ পড়ে কিন্তু সর্বোচ্চ কমে গিয়েছে। তারপর যেটা হলো শেডিং। শেডিং এর কাজ হচ্ছে লেখার পিছনে পুরো একটি লাইন কালার করা। লেখার পিছনে সম্পূর্ণ লাইন কালার করা। আমি এখানে ক্লিক করে এটি কালার চয়েস করে দিলাম। তো এটা কি হলো? লেখার পিছনে পুরো একটা লাইন কালার হয়ে গেল। এটা হচ্ছে শেডিং টুলসের কাজ। তারপর আমার হচ্ছে বটম বর্ডার। যদি আমি মনে করি যে আমার লাইনের এই লেখার নিচে একটি দাড়ি দরকার, তাহলে আমি কি করব? বটম বর্ডার থেকে একটি বর্ডার ক্রিয়েট করে দিব। যদি আমার প্রয়োজন না হয় এখান থেকে আপনি কি করবেন? নো বর্ডার। তারপর আমাদের হচ্ছে ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্ট। মানে আপনি চাইলে লেখাটাকে স্টেপ বাই স্টেপ ডান দিকে নিতে পারবেন এবং স্টেপ বাই স্টেপ বাম দিকেও নিতে পারবেন। তারপরে এটা হচ্ছে আপনার লেখাটাকে একবার ডান দিকে নিয়ে যাওয়া। আমি যুগটি কমিয়ে দেই তাহলে বুঝতে সহজ হবে। একবার ডান দিকে নিয়ে যাওয়া, একবার বাম দিকে নিয়ে যাওয়া, একবার ডান দিকে, একবার বাম দিকে। আর আগেটা কি ছিল? স্টেপ বাই স্টেপ ডান দিকে যাবে এবং স্টেপ বাই স্টেপ বাম দিকে আসবে। তারপর যে এই টুলস এখানে দুটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্যারাগ্রাফ, যেটা আমরা একটু আগে শিখলাম। এটা আমাদের এখানে তেমন কোনো প্রয়োজন নেই, তাই আমি এটা ক্যান্সেল করে দিলাম। এবং এই চিহ্নটিও আমাদের লেখার কাজের ক্ষেত্রে কোনো প্রয়োজন হয় না, তাই এটিও আমরা ব্যবহার করলাম না। তারপরে হচ্ছে যেই হেডিংগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই হেডিংগুলি মূলত আমরা যখন রেফারেন্সের কাজ শিখি, মানে সূচিপত্র তৈরি করার কাজ শিখি, সেক্ষেত্রে আমাদের এই হেডিংগুলি প্রয়োজন হয়। এখন আপাতত আমাদের এখানে হেডিংয়ের কোনো প্রয়োজন নেই, তাই আমরা সরাসরি চলে গেলাম ফাইন্ড টুলসে। ফাইন্ড ফাইন্ডের কাজ কি? ফাইন্ডের কাজ হচ্ছে অনেকগুলি শব্দের মধ্যে নির্দিষ্ট কোনো শব্দকে খুব সহজে খুঁজে বের করা। মনে করেন আমার এখানে অনেকগুলি পেজ ছিল, আমি কোনো এক জায়গায় কোনো এক পেজে দেখতে পাচ্ছেন আমার এখানে মোট 7টি পেজ দিলাম। 7টি পেজ নেওয়ার পরে আমি কোনো এক পেজে 70 বা 80 লিখেছিলাম। মনে করেন কোনো একটি পেজের মধ্যে আমি 80 লিখেছিলাম, কিন্তু সেখানে আমার 88 হওয়ার কথা ছিল। আমি ভুলবশত কি শূন্য দিতে পারিনি। তো অনেকগুলি পেজের মধ্যে আমি কোন পেজের মধ্যে 80 লিখেছিলাম সেটি কিন্তু আমার মনে নেই, বা সেটি যদি আমি খুঁজে বের করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার। তো সেই কাজটি আমি খুব সহজে কিভাবে খুঁজে বের করতে পারি সেটি আমাকে এই ফাইন্ড টুলস করে দিবে। আমি ফাইন্ড টুলসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফাইন্ড হোয়াট নামক একটি অপশন চলে আসবে। এখানে আপনি ফাইন্ড হোয়াট মানে আপনি কি খুঁজতেছেন, আপনি যেই শব্দটি খুঁজতেছেন সেই শব্দটি এখানে লিখে দিবেন। যেহেতু আমি 80 শব্দটি খুঁজতেছি, তাই আমি এখানে 80 লিখে দিলাম। 80 লিখে দিয়ে আপনি ফাইন্ড নেক্সটে ক্লিক করলে কি হবে? ওই 80 লেখাটা আপনার সামনে চলে আসবে। আমি ফাইন্ড নেক্সটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন 80 লেখাটা কিন্তু আমার সামনে চলে আসছে। এখন এটা আমি কি করব? রিপ্লেস করব, সংশোধন করব, প্রতিস্থাপন করব। তাই আমাকে রিপ্লেস নামক টুলসে চলে যেতে হবে। এখানে রিপ্লেস আছে এবং এইখানেও রিপ্লেসটা আছে, দুটাই কিন্তু একই কাজ। আমি রিপ্লেসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রিপ্লেস উইথ নামক একটি অপশন চলে আসবে। সেখানে আপনি কি করবেন? সঠিক শব্দটি লিখে দেবেন। যেমন আমি এখানে ৮০০ লিখে দিলাম। এখন রিপ্লেস এবং রিপ্লেস অল নামে দুটো অপশন দেখাবে। যদি আপনি মনে করেন যে যত জায়গায় ৮০ ছিল সব জায়গায় ৮০০ হয়ে যাবে, তাহলে আপনি রিপ্লেস অল ব্যবহার করবেন। আর যদি মনে করেন যে না, আমার শুধুমাত্র এখানেই ৮০০ হলেই চলবে, তাহলে আপনি শুধু রিপ্লেসে ক্লিক করে দিবেন। যেহেতু আমার শুধু এখানেই ৮০০ হলে চলবে, তাই আমি এখানে কি করলাম? রিপ্লেসে ক্লিক করে দিলাম। ওকে, ক্লোজ। এখন দেখতে পাচ্ছেন আমার নিচে যেখানে লেখা ছিল ৮০, সেখানে দেখবেন ৮০০ লেখা হয়ে গিয়েছে। তারপর হচ্ছে আপনার সিলেক্টের কাজ। হোম মেনুর সর্বশেষ কাজটি হলো আমার সিলেক্টের কাজ। সর্বশেষ টুলসের কাজটি হলো সিলেক্ট। সিলেক্টের সাহায্যে আমরা কি করতে পারি সেটি আমরা
এখন শিখব। আমার একটি পেজের মধ্যে যখন আমাদের ক্লায়েন্ট বা কাস্টমার আমাদেরকে বলে যে পেজের মাঝখানে কোম্পানির লোগো বসিয়ে দেওয়ার জন্য বা কোনো একটি ছবি পেজের মাঝখানে হালকা করে বসিয়ে দেওয়ার জন্য, তখন আমরা ইনসার্ট মেনুতে ঢুকে পিকচার অথবা ক্লিপার থেকে আমরা কি করি, একটি ছবি ভিতরে নিয়ে আসি। যেমন আমি পিকচারে প্রবেশ করলাম, এখান থেকে মনে করেন যে আমি এই ছবিটি নিয়ে নিলাম। ছবিটি কিন্তু নড়াচড়া করে না, তার জন্য আমাদের যেতে হবে টেক্সট র্যাপিং থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট। এখন আমি ছবিটিকে ছোট করে যেখানে খুশি সেখানে এনে বসিয়ে দিতে পারবো। আমি ছবিটিকে মাঝখানে নিয়ে গেলাম। এখন আমি চাইলে ছবিটির আকৃতি পরিবর্তন করতে পারবো। তার জন্য আমি পিকচার শেপ অপশন চলে গেলাম, এখান থেকে আমি বৃত্তটি দিয়ে দিলাম। এখন ছবিটিকে ছোট করে লেখার পিছনে নিয়ে বসিয়ে দেব। তার জন্য আমাকে কি করতে হবে, টেক্সট র্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট। এখন আমার ছবির কালারটি হালকা করার জন্য ব্রাইটনেস থেকে পিকচার কারেকশন অপশন, এখান থেকে আমি ছবির কালারটি কি করলাম, হালকা করে দিলাম। ওকে। এখন এই পর্যায়ে যদি আমার ক্লায়েন্ট আমাকে বলে যে আপনার ছবিটি কি করেন, কেটে ফেলেন, তখন আমার সিলেক্ট টুলসের প্রয়োজন পড়বে, কারণ এখান থেকে আমি ছবিটি কিন্তু সিলেকশন করতে পারতেছি না। তাই আমি চলে গেলাম সিলেক্ট থেকে সিলেক্ট অবজেক্ট, ছবিতে ক্লিক করলাম, ডিলেট। এখন কিন্তু আমার ছবিটি কেটে গেছে। এই ছিল হোম মেনুর কাজ। ধন্যবাদ সবাইকে।